আসসালামু আলাইকুম সবাইকে। সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতি থেকে আসা সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলা তোমরা হয়তো বিভিন্ন পরীক্ষায় ফেস করেছো, হয়তো অ্যান্সার করতে পারোনি না বোঝার কারণে। সো দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে দেখো 1 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। কি বলছে? 6+5+3 অর্থাৎ 14 সমান সমান ট্রিপল অন জিরো হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, অবশ্যই হতে পারে। কিভাবে হতে পারে? যেমন দেখো, বামের তিনটে সংখ্যা যোগ করলে হয় 14, তাই না? তো 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ বাইনারি বেস দিয়ে ভাগ করি, যেমন 7 দুগুণে 14। ওকে, কোনো কিছু ভাগশেষ থাকে না। তারপরে আমরা কি করব? আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দুগুণে কত হয়? 6, ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 2, 3-এর মধ্যে যায় একবার, ভাগশেষ থাকে 1। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 1-এর মধ্যে কিন্তু যায় না, তাহলে ভাগশেষ থাকবে 1। তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে লিখলে দেখো 311 0। তাহলে অবশ্যই 6+5+3 311 হতে পারে। তো তোমরা জাস্ট সিম্পলি বাইনারি করে দেখিয়ে দিবা যে হ্যাঁ, এটা হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের 1 নম্বর সমাধানটা কিন্তু আমরা করে ফেললাম খুব সহজেই, তাই না? ওকে, তো এবার আমরা দ্বিতীয় যে কোশ্চেনটা আছে এটার দিকে একটু লক্ষ্য করি। দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে আমাদের কাছে? যে 9+9+7 10 সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো কিভাবে সম্ভব আমি তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই। সেটা হলো, তোমার কাছে যদি কখনো এরকম কোনো কোশ্চেন করে যে এত 10 সম্ভব কিনা, হ্যাঁ, শুধুমাত্র কিন্তু 10 ক্ষেত্রে এটা মনে রাখবা। 10 যদি সম্ভব হয় তাহলে মনে রাখবা যে দুইটা সংখ্যা যোগ করার ফলে যে সংখ্যা পদ্ধতির বেজের সাথে মিলবে, হ্যাঁ, সেটা ওই সংখ্যা পদ্ধতিতে নিয়ে আমাদের যোগ করতে হবে। কেমন? যেমন দেখো 9+7 কত হয়? 16, তাই না? তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতির বেজের সাথে মেলে? হেক্সাডেসিমাল। তার মানে এই দুইটাকে আমি হেক্সাডেসিমালে যোগ করলেই আমাদের এই 10 চলে আসবে। ঠিক আছে, এটা একটা ট্রিক্স। তো শুধুমাত্র 10 যদি থাকে তাহলে এই ট্রিক্সটা দেখবা যে অবশ্যই মেনে চলবে। তাহলে আমরা একটু দেখি 9+7 16। তো এটাকে যদি আমরা কি করি, আমরা এটাকে যোগ দিব। হ্যাঁ, এই দুইটা সংখ্যাকে হেক্সাডেসিমালে আমরা যোগ করব, অর্থাৎ 9 আর হচ্ছে 7 হেক্সাডেসিমালের যোগ। তো তোমরা তো ভিডিওতে আগেই নিশ্চয়ই দেখেছো, আশা করি পারবা। তাহলে 9 আর 7 যোগ করলে হয় 16। ঠিক আছে, তো আমরা তো জানি যে দুইটা সংখ্যা যোগ করার পরে যদি ওই সংখ্যার বেজের সমান হয় তাহলে যোগফল কত হয়? 0, তাই না? আচ্ছা, 0 হয় এবং হাতে থাকে আমাদের হচ্ছে 1। তাহলে ওই যে যোগ করলাম, তাহলে 0 হইলো, আর হাতের একটা যেহেতু বামে কোনো সংখ্যা নাই তাহলে বামে বসে গেল। তাহলে কত হইলো? 10। দেখো ওই যে 10 মিলে গেছে। আশা করি বুঝতে পেরেছো। তো হেক্সাডেসিমালের যোগ যদি না বুঝে থাকো, আমার আগের হেক্সাডেসিমালের যোগ নিয়ে একটা ভিডিও আছে, ওটা দেখে নিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তার মানে 9+7 10 লেখা সম্ভব। তাহলে এটা আমরা ব্যাখ্যা করে দিতে পারি যে বলবা 9+7 এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, যেটি যোগ করলে অবশ্যই 10 পাওয়া সম্ভব। ক্লিয়ার? ওকে, তো আমাদের 2 নাম্বারটার সমাধানও কিন্তু হয়ে গেল। এরপরে আমরা আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা দেখি, সেটা আমরা সমাধান করতে পারি কিনা। 3+5 10 কেন, ব্যাখ্যা করো। তো হ্যাঁ, এটাও কিন্তু সে আগের মতোই। তাহলে দেখবো যে দুইটা সংখ্যা যোগ করে কোন সংখ্যার বেজের সমান হয়। দেখো 3+5 এটা হয় হচ্ছে কত? 8, তাই না? তার মানে এটা অক্টালের যোগ আছে। ঠিক আছে, যেহেতু এখানে 10 আছে, তাহলে আমরা যদি যোগ করি, দেখো 3 আর 5 যোগ করব, 3 আর 5 যোগ করলে হয় 8। তাহলে অক্টালের বেজ সংখ্যা সমান, তার মানে কি যোগফল হবে কত? 0। আর হাতের যে 1 আছে সেটা এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, এটা বাম পাশে বসে যাবে। তাহলে কি এটার ক্ষেত্রে আমরা পাবো কত? 10। ওকে, তো খুবই সহজ। তোমার কাছে যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে খুব সহজেই অ্যান্সার করে দিতে পারবো আশা করি। ওকে, এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো কি বলছে? 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে 3 ভিত্তিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। 3 ভিত্তিক, 5, 9, হ্যাঁ, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে ভিত্তিক সংখ্যা পদ্ধতি তোমাকে বলবে ওই সংখ্যা পদ্ধতিতে ঠিক ততগুলোই অঙ্ক থাকে। যেমন 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কয়টা? 3টা। কি কি? 0, 1, 2, অর্থাৎ
1 2 3, টোটাল 3টি অঙ্ক নিয়েই হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গঠিত। অর্থাৎ তোমাকে যদি এরকম বলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, তাহলে বলবা যে সংখ্যা পদ্ধতিতে টোটাল 3টি মাত্র অঙ্ক থাকে এবং বেজ হচ্ছে 3। ঠিক আছে, বেজ হচ্ছে কত 3, তাহলে ওইটাই হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যদি তোমাকে বলে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, তাহলে বলবা যে সংখ্যা পদ্ধতিতে 6টি মাত্র অঙ্ক থাকে, অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত, তাকে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। এক্সাম্পল যদি দিতে বলে, যেমন 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির এক্সাম্পল 1 2 0, হ্যাঁ 1 2 0, এটা যদি আমি বেজ দিই হচ্ছে 3, তাহলে এটাই একটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম। এরপরে আসো পরের কোশ্চেনটা। 1/4, এটা একটা দশমিক সংখ্যা, বেজ দেওয়া আছে 10, এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন? খুবই কমন একটা কোশ্চেন, এটা এমসিকিউ এবং খ নম্বর প্রশ্নের জন্য এই কোশ্চেনটা অনেক বেশি আসে, অনেক বোর্ডেও কিন্তু এই কোশ্চেনটা আসছে। হ্যাঁ, তো সিম্পলি ভাবে আমরা জানি দশমিক সংখ্যার সমতুল্য 4 বিট করে বাইনারি সংখ্যায় প্রকাশ করাই হচ্ছে কি বিসিডি কোড, তাই না? আর বাইনারি সংখ্যা কি করি আমরা? 2 দিয়ে ভাগ করি, তাহলে যে কটা বিট পাবো এটাই তো বাইনারি সংখ্যা, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, এই সংখ্যার আগে বিসিডি বের করব। যেমন 14, এটা যদি আমি বিসিডি বের করি, তাহলে আমরা জানি দশমিক সংখ্যার সমতুল্য 4 বিট করে লাগবে। যেমন 1 এর বাইনারি তো 1, তাই না? আর 4 বিটের জন্য যেহেতু বিসিডি কোড, তাহলে বামে আমরা 3টা শূন্য বসিয়ে দিব। ওকে, বামে 3টা শূন্য বসিয়ে দিব। আর 4 এর বাইনারি আমরা জানি কত 1 0 0, আর যেহেতু 4 বিট, তাহলে বামে একটা শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা এখানে টোটাল কিন্তু 4 4 কত বিট পাচ্ছি? 8 বিট পাচ্ছি, তাই না? কিন্তু এই 14 যদি আমরা বাইনারি করি, তাহলে দেখো তো কত বিট পাই আমরা। যেমন 14 7 দুগুণে 14 ভাগশেষ 0, 3 দুগুণে 6 ভাগশেষ 1, আবার 2 3 এর মধ্যে যায় একবার, ভাগশেষ 1, 2 1 এর মধ্যে যায় না, ভাগফল 0 আর ভাগশেষ হবে এই 1। তাহলে নিচ থেকে যদি উপরের দিকে লিখি, তাহলে বিট হলো কয়টা? 1 1 1 0, তাই তো? তাহলে এখানে আমি বিট পাচ্ছি কয়টা? 4টা, আর এখানে বিট পাচ্ছি আমি 8টা। যদি বামের শূন্য আমি বাদও রাখি, তারপরও কিন্তু এখানে 5টা করে বিট হবে। অর্থাৎ সমতুল্য এই 1/4 এই সংখ্যাটাকে বিসিডি এবং বাইনারি সংখ্যায় প্রকাশ করলে অবশ্যই কি বিসিডি কোডে বেশি বিটের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেন যদি আসে, তাহলে নর্মালি বিসিডি কোডে কিন্তু সংখ্যাটা বেশি হয়, এমন না যে বিসিডিতেই হবে। হ্যাঁ, বড় সংখ্যা থাকলে নাও হতে পারে, তবে বিশেষত যদি ছোট সংখ্যা দেয়, তাহলে তুমি বের করে দেখবা যে বিসিডিটাই কোডটা বেশি পরিমাণে থাকে, তারপরে তুমি বের করে দেখে নিবা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেনটা একটু খেয়াল করো, কি বলছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? ঠিক আছে, এইটা একটা টেকনিক্যাল কোশ্চেন। তো তুমি যদি এটা বের করতে চাও, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে শর্টকাট ওয়ে। শর্টকাট ওয়েটা আগে আমি তোমাকে বলি, তারপরে আমি কিভাবে করে এটা দেখিয়ে দিচ্ছি। মনে করো অক্টাল সংখ্যা পদ্ধতির রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, তাই না? তার মানে 7-এর চাইতে কিন্তু বেশি, অর্থাৎ 8 9 এগুলা কিন্তু অক্টাল সংখ্যার মধ্যে কাউন্ট হবে না, মানে অক্টাল সংখ্যার মধ্যে পড়বে না, তাই তো? আচ্ছা, তো এখন 177-এর কথা যেটা বলছে, এখন মনে করো যে পরের সংখ্যাটা যদি আমি নর্মালি হিসাব করি, পরের সংখ্যাটা তো হওয়ার কথা 178, তাই তো? কিন্তু না, দেখো এখানে কিন্তু এই যে 8 আছে, তো অক্টালে তো 8 হতে পারবে না। এরপরে যদি বলি 179, 179, তাহলে এখানে 9 আছে, তার মানে এটা অক্টাল সংখ্যা হতে পারবে না। এরপরের সংখ্যা 180, তাই তো? তার মানে 180, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অক্টাল সংখ্যা হওয়ার কোনো পসিবিলিটি নাই, যেহেতু এখানে 8 আছে। তাহলে আমি যদি পরের সংখ্যা হিসাব করতে যাই, দেখো 178 থেকে শুরু করে, এই 178 থেকে শুরু করে 199 পর্যন্ত, এইখানে কিন্তু আর পরের সংখ্যা হওয়ার কোনো চান্স নাই, কারণ এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই কি আছে? 7-এর চাইতে বেশি আছে, তাই তো? তাইলে আমি যদি টেকনিক্যালি অ্যান্সার করি, তাহলে 177 এর পরের সংখ্যাটি হবে হচ্ছে একদম 199 এর পরে কত হয়? 200, তাই না? তো টেকনিক্যালি বলতে গেলে পরের সংখ্যাটি হবে কত? 200, কারণ 199 এর পর কেবল 200তেই গেলে 7-এর
সমান অথবা এর চাইতে কম সংখ্যা, অর্থাৎ 200, এটা তো অক্টালের মধ্যেই পড়ে, তাই না? তাহলে টেকনিক্যালি আমরা বলতে পারি 177-এর পরের সংখ্যাটি হবে কত? 200। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি এটাকে একটু ইলাবোরেট করে বুঝতে চাই যে কেন পরের সংখ্যাটি 200 হলো, তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে 177, 177-এর সাথে পরের সংখ্যা মানে কি? তার সাথে নিশ্চয়ই 1 যোগ হবে। আর এই যোগটা কিন্তু আমরা দশমিকে করতে পারবো না, যোগটা করতে হবে অক্টাল পদ্ধতিতে, তাই না? যেহেতু এটা অক্টাল সংখ্যা, তাহলে দেখো অক্টাল পদ্ধতিতে যোগ করি, 7 আর 1 হবে 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজের সমান, তো আমরা অক্টাল পদ্ধতিতে যোগে জানি কি বেজের সমান হলে যোগফল কত হয়? 0 হয়, আর হাতে থাকে 1। তাহলে 1 যদি আবার এখানে সাথে সাথে যোগ হয়, তাহলে 7 আর 1 মিলে 8 মিলে 7 আর 1 মিলে হবে আবার 8, আবার বেজের সমান, মানে আবার যোগফল 0, আবার হাতে থাকবে 1। তাহলে 1 আর 1 মিলে যেহেতু বেজের চাইতে কম, তাহলে যে সংখ্যা যোগ করে হবে সেটাই হবে, অর্থাৎ 2। তাহলে 200। দেখো তো পরবর্তী সংখ্যা 200 হলো কিনা। তো এটাই আমি যোগ না করে আমাদের টেকনিক্যালি অ্যান্সারটা করে দিয়েছি যে পরের সংখ্যাটি হবে 200। যেরকম তোমাকে যদি বলে 17, এর পরের অক্টাল সংখ্যা কত? 17-এর পরের অক্টাল সংখ্যা কিন্তু হবে 20। কারণ দেখো 18-তে 8 আছে, 19-এ 9 আছে, কিন্তু 20-এ গেলে কিন্তু অক্টালের মধ্যেই থাকে, তার মানে 17-এর পরের সংখ্যা হবে 20। ক্লিয়ার? আশা করি বুঝা দিতে পেরেছি। এবার আমরা তাহলে পরের কোশ্চেনটাতে চলে যাই। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটু শর্টকাটে শেষ করার চেষ্টা করি। আচ্ছা, পরের সংখ্যাটি আছে, পরের প্রশ্নটি আছে, খুবই কমন একটা কোশ্চেন, দাদা এবং বাবার যোগফল কত? দেখো দুইটাই কিন্তু হেক্সাডেসিমালে আছে, দুইটাই যদি হেক্সাডেসিমালে থাকে তো আমরা হেক্সাডেসিমালে যোগ করব। তাহলে যোগটা আমি আগে সাজাই, আগে আমি লিখে নিই দাদা। আচ্ছা, আমি কম্পিউটারে মাউস দিয়ে লিখতেছি, যার কারণে লেখা একটু এরকম হচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা। হ্যাঁ, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে বলিও। আচ্ছা, আমরা এইটার সমাধান কিন্তু আমাদের আগের ভিডিওতে করে দিয়েছি, হ্যাঁ, যার কারণে আমি এখানে এভাবেই দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমি দাদা আর বাবা লিখলাম। হ্যাঁ, তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যেটা রুলস সেটা আগের ভিডিওতে বলেছি, এখানে আমি বলে দিব। যেমন দেখো এ আর এর ভ্যালু কত? 10, এর ভ্যালু 10। তাহলে 10 আর 10 যোগ করলে কত হবে? 20, তাই না? অর্থাৎ হেক্সাডেসিমালের বেস তো 16। তো আমাদের রুলসটা আমি আরেকবার একটু মনে করিয়ে দিই যে 16 যদি সমান হয় তাহলে যোগফল হবে 0, হাতে থাকবে 1। 16 চাইতে যদি বেশি হয় তাহলে ওই সংখ্যা থেকে তার বেস সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। যেমন 10 আর 10 যোগ করলে কত হচ্ছে? 20, তাই না? তাহলে 20 থেকে আমরা যদি এর বেস 16 বাদ দেই তাহলে কত থাকে? 4। ঠিক আছে, হাতে থাকবে আমাদের 1। এই বির সাথে 1 যোগ হবে, তাহলে বির মান হচ্ছে 11, 1 যোগ করলে হবে 12, আর ডির মান কত? আমরা জানি 13। 13 আর যদি আমরা 12 যোগ করি, 13 আর 12 মিলে কত হয়? 25। তাহলে 25 থেকে তখন এটার বেসকে আবার বিয়োগ করবো, তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত হবে? 9, তাই না? আবার হাতে থাকবে কত? 1। তাহলে তাহলে 1 আর 10 মিলে কত হবে? 11। 11 আর এর মান হচ্ছে 10, 11 আর 10 মিলে কত হবে? 21। 21 থেকে 16 বাদ দিলে কত থাকে? 5। তাহলে 5 হবে তার যোগফল। আবার হাতে থাকবে 1, তাহলে বি আর 1 মিলে হবে সি, অর্থাৎ 12। 12 আর ডির মান হচ্ছে 13, 12 আর 13 যোগ করলে কত হয়? 25, তাই না? তাহলে আবার আমাদের 25 থেকে 16 বাদ দিলে কত হবে? 9, আর হাতের যে 1 আছে, একটা যেহেতু বানানো সংখ্যা নেই এখানে বসে যাবে। তার মানে হেক্সাডেসিমাল পদ্ধতিতে বাবা আর দাদা যোগ করলে হবে 19594। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি না বুঝতে পারো এই ভিডিওটার বিস্তারিত আমার আগের ভিডিওতে দেওয়া আছে হেক্সাডেসিমালের যোগ, সেখানে দেখে নিও, আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, এরপরের কোশ্চেনটা তাহলে আমরা চলে যাই। এরপরের কোশ্চেন হচ্ছে 467 পরের সংখ্যাটি কত? ওই যে আগের কোশ্চেনটার মতো, হ্যাঁ, 467 অক্টালে আছে। তাহলে দেখো 467 এর পরের সংখ্যাটি কত? 467। আচ্ছা, তাহলে দেখো এরপরের সংখ্যার তো হওয়ার কথা ছিল 468, কিন্তু 8 থাকার কারণে হবে না। 469, 9 থাকার কারণে হবে না। 470-এ যা দেখো পরের যে সংখ্যাটি আছে সেখানে কিন্তু 4 অক্টালের মধ্যে পড়ে, 7 অক্টালের মধ্যে পড়ে, 0 অক্টালের মধ্যে পড়ে। দ্যাট মিনস 470-ই হবে
পরের সংখ্যা। একদম প্র্যাকটিক্যাল অ্যান্সার, হ্যাঁ, একদম একদম কি বলবো, সবচেয়ে সহজ পদ্ধতিতে বের করার নিয়ম হচ্ছে এটা। আর তোমার কাছে যদি মনে হয় যে না এইভাবে তোমার জন্য সমস্যা হচ্ছে, তাহলে সোজা হিসাব 4, 6, 7 এর সাথে তুমি অক্টাল পদ্ধতিতে 1 যোগ করবা, তাহলে 7 আর 1 যোগ করলে 8 হবে, মানে বেশ সংখ্যার সমান হলে 0 হবে, হাতে থাকবে 1। 6 আর 1 যোগ করলে কত হবে? 7, তাই না? যেহেতু অক্টাল সংখ্যার নিচে আছে 7 হবে, আর এখানে 4 আছে 4, তাহলে কত হবে? 470, তাহলে পরের সংখ্যাটি হবে 470। যেভাবেই খুশি তুমি যেভাবেই বের করো না কেন, অ্যান্সার কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা তাহলে পরের কোশ্চেনটিতে আবার চলে যাই। পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেনে তোমাকে বলছে EFF এর পরের সংখ্যাটি কত? EFF এর পরের সংখ্যাটি কত? আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের এরকম কোনো সংখ্যা দেয়া নাই, এরকম মান দেওয়া আছে, তাহলে এটা আমরা পরের সংখ্যা বের করার জন্য হেক্সাডেসিমাল, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে হেক্সাডেসিমালে আমরা পরের সংখ্যা বের করার জন্য এর সাথে জাস্ট শুধু 1 যোগ করে দিব। হ্যাঁ, EFF এর সাথে আমরা 1 যদি যোগ করি, যেমন এফ এর মান তো আমরা জানি হেক্সাডেসিমালে 15, তাই না? তাহলে 15 আর 1 যোগ করলে কত হয়? 16। বেজের সংখ্যার সমান, তাহলে মানে কি যোগফল 0, হাতে থাকবে 1। 1 আর এই 15 যোগ করলে আবার কত? বেজের সংখ্যার সমান, মানে 16 হবে। 16 হলো, আবার হাতে থাকে 1। 1 আর এর ভ্যালু কত আমরা জানি? 14। 14 আর 1 যোগ করলে কত হবে? বেজের সংখ্যার চেয়ে ছোট, তাহলে ওই সংখ্যাই হবে। তাহলে 14 আর 1 যোগ করলে 15। 15 মানে কত? F, তাহলে F00, এইটাই হবে EFF এর পরের সংখ্যা। এটাই অ্যান্সার। সহজ না? একদম কিন্তু সহজ। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমাল পদ্ধতিতে পরের সংখ্যা বললে 1 যোগ করব, আগের সংখ্যা বললে 1 বিয়োগ করব, এটাই হচ্ছে টেকনিক। ওকে, তাহলে এটা আমরা করে ফেললাম 9 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্নটা কি বলছে? অন 8F ডট 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 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? ওকে, পরবর্তী সংখ্যা বের করতে বলছে, তাহলে আমাকে পরবর্তী সংখ্যা বের করতে হবে, যেহেতু এটা একটা ধারা। মনে করো এখানে এরকম বলছে 18F, ঠিক আছে, 18F। তাহলে দেখো তো এই 1 আর 8 এর মধ্যে গ্যাপ কত? 7। আবার 8 আর F মানে কত? 15। তাহলে 8 আর 15 মধ্যে এখানেও কিন্তু গ্যাপ হচ্ছে কি? 7, তাই তো? তার মানে এই যে পরের সংখ্যাটি হবে, এখানেও অবশ্যই গ্যাপ থাকবে কত? 7 এর। তাহলে F এর মান তো জানি 15, এর পরের সংখ্যাটি কত? তাহলে 15 আর 7 যোগ করলে কত হবে? 22, তাই না? আচ্ছা, 22 হওয়ার কথা। যদি অ্যান্সারে 22 থাকে, এটা যদি এমসিকিউ থাকে, অ্যান্সারে 22 থাকলে খুবই ভালো। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাজটা আমরা করব, পরের সংখ্যা যদি আমরা বের করি, তাহলে এই সংখ্যার সাথে মনে করো F, যে সংখ্যার গ্যাপ কত? 7, তাহলে F এর সাথে আমরা 7টা যোগ করে দিব। যোগ করলে আমাদের বের হয়ে আসবে কেমন? F এর মান তো 15, 15 আর 7 যোগ করলে কত হয়? 22, তাই না? আচ্ছা, তো যেহেতু বেশি হয়েছে বেজের চাইতে, তাহলে 22 থেকে আমরা 16 বাদ দিব। তাহলে 22 থেকে 16 যদি আমরা বাদ দেই, তাহলে কত থাকে? 6, এবং হাতে থাকে 1, একটা এখানে বসে গেলে তাহলে এটা বাম পাশে বসবে। তার মানে কত হবে? 16, অর্থাৎ এই ধারার পরবর্তী সংখ্যা হবে তখন কত? 16। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী সংখ্যার হবে কত? 16। অথবা যদি আমাদের এমসিকিউ হয় সেক্ষেত্রে 22, অর্থাৎ 22 যদি না থাকে তাহলে সেক্ষেত্রে 16 হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এরপরের কোশ্চেনটা একটু খেয়াল করো। কোশ্চেনটা কি বলছে? 10016 সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যা কত? আচ্ছা, এতক্ষণ তো আমরা পরবর্তী সংখ্যা বের করলাম, তাহলে পর বলছিলাম কি? পরবর্তী বললে যোগ, পূর্ববর্তী বললে বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে 100, এখান থেকে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে 1 মাইনাস করব। এটা কিন্তু দশমিকে হবে না, যেহেতু হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমালে আমাকে যোগ করতে হবে। ওকে, তো এইখানে একটা আবার ট্রিক্স আছে। ট্রিক্সটা কেমন? যদি 0 থাকে হেক্সাডেসিমাল বা অক্টালের যোগের ক্ষেত্রে, যদি উপরে 0 থাকে মানে 0 থাকে, তাহলে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে 16। মনে রাখতে হবে, যেহেতু এই বেশ সংখ্যার সমান হলে আমরা 0 লিখি, তাই না? তাহলে 0 মানে আমরা ধরে নিব কত? 16, মানে তার বেশ সংখ্যার সমান। তাহলে এটা যদি 16 হয়, এই 16 থেকে আমরা যদি 1 বিয়োগ করি, তাহলে এখানে আমাদের কত হবে? 15, তাই তো?
আচ্ছা 15 মানে কত আমরা জানি এফ। ওকে, আচ্ছা এবার যে আমি ওই যে এখানে এখানে যে আমি ধার মনে মনে যে চিন্তা করছিলাম 16, হ্যাঁ তাহলে এটার বেস সংখ্যার সমান হয়ে গেছে। তাহলে আমাদের এখানে অবশ্যই হাওলাতে কিন্তু 1 আছে। হ্যাঁ, আচ্ছা এইটা আবার এখানে এসে বসে যাবে, যদি বসে এখানে তাহলে আবার এখানে এটা মনে করতে হবে কত 16, 16 থেকে আবার এখানে 1 বাদ দিলে আবার কত হবে এফ। ওকে, আবার কিন্তু এখানে এফ হয়ে যাবে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আবার হাতে থাকবে, হাতের থাকবে কত 1, মানে যেটা ধার করে আমি চিন্তা করেছিলাম যে এটা সমান সমান 16, সেটা আবার থাকবে কত 1। তাহলে 1 আর 1 বিয়োগ করলে বামে হবে 0, তার মানে এটাই হবে আমাদের পূর্ববর্তী হেক্সাডেসিমাল সংখ্যা কার 100। ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা বিয়োগ করে, যদি পূর্ববর্তী সংখ্যা বলে তাহলে এইভাবে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি বের হয়ে আসবে। এরপরে দেখো পরের যে কোশ্চেনটা বলছে অক্টাল পদ্ধতিতে 17 থেকে 35 বিয়োগ করো। তাহলে অক্টাল পদ্ধতিতে বিয়োগ করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা 70 থেকে বিয়োগ করব কত 35। ওকে, বিয়োগ করব অক্টাল পদ্ধতিতে। তাহলে উপরে আছে কি 0, তাই না? তাহলে 0 থাকলে আমরা বলছিলাম যে ওই সংখ্যার বেজের সমান আমাকে ধরে নিতে হবে। তার মানে এখানে আমরা ধরে নিব কত 8। তাহলে 8 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলে কত থাকে 3। আর আমি এখানে যে বেসটা ধরলাম তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ধার থাকবে, ধার থাকবে কত 1। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে 4। তাহলে 7 থেকে যদি আমি 4 বাদ দেই তাহলে কত হবে 3। ক্লিয়ার? কোনো কিছু হাতে কিন্তু থাকে না, যেহেতু বেস সংখ্যার নিচে আছে কোনো কিছু হাতে থাকে না। তার মানে অক্টাল পদ্ধতিতে এটা যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 33। এই যে 33 বের হয়ে আসলো। খুবই সহজ, তোমাকে যেভাবেই দিক, হ্যাঁ যোগ করতে বলুক বিয়োগ করতে বলুক, যেভাবেই দিক কিভাবে সহজ পদ্ধতিতে কোশ্চেনগুলোর সমাধান করে ফেলতে পারবা। এরকম অনেক কোশ্চেন আছে, সব কোশ্চেন তো আসলে আমি ভিডিওতে অ্যাড করতে পারি নাই। তো আশা করি এই 12টি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা খুব সহজেই বুঝে গিয়েছো। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় ভিডিওটি আরেকবার ব্যাকে দিয়ে আরেকবার ভিডিওটি দেখে নিবা, অথবা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে নিবা, একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই রিলেটেড যত কোশ্চেন আছে খুব সহজেই সমাধান করে ফেলতে পারবা। তো নেক্সট ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতির এমসিকিউ প্র্যাকটিস নিয়ে আসব এবং এটা করেই আমরা সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটাকে শেষ করে দিব।